বিয়ের 2 বছর পর দেশে ফিরে আদৃশ দেখে তার বউয়ের বিয়ে হচ্ছে অন্য কোনো পুরুষের সঙ্গে। বউ বসে থাকা আদ্রিতার পাশে বসে থাকা বরকে কবুল বলার আগে কেউ গুলি করে তার কবুল বলাটা বন্ধ করে দেয়। বর তার আসন থেকে মাটিতে নুয়ে পড়ে। পাশে বসে থাকা আদ্রিতার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ করে জ্বরের বেগে এসে কেউ তার চুলগুলো টেনে ধরে। আদ্রিতার ভেতর কোনো সাহস নেই চোখ তুলে ওই ভয়ঙ্কর চেহারার দিকে তাকাবে। আমার বুক খালি করে তুই কিভাবে বসে যে কারোর সাথে বসতে পারলি? কিভাবে পারলি? আদ্রিসের চিৎকার শুনে আদ্রিতার বাবা ধরে আসে। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কিভাবে চিন্তা করলেন আপনি? আদ্রিতার বাবা দৌড়ে আসেন। কিসের বউ? গত 2টা বছর তোমার কোনো খোঁজ নেই। তোমাকে আমার মেয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। আদ্রিস এখনো আদ্রিতার চুল ছাড়েনি। সে আদ্রিতাকে বসা থেকে উঠিয়ে দাঁড় করায়। কে দিয়েছে ডিভোর্স? কে দিয়েছে? আমি দিয়েছি? আমি সাইন করেছিলাম? এই আদ্রিতা, বলছিস না কেন তোর বাপকে? আমার স্ত্রী তুই, তোকে কিভাবে আমি বেঁচে থাকতে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কল্পনা করলো সে? এই আসর কিসের? আদ্রিতা কিসের বল? আদ্রিতা কিছু বলতে পারছে না। চোখ বেয়ে শুধু গড়িয়ে পড়ছে পানি। আদ্রিস ফিরে তাকায়। তখন আদ্রিতার চুল তার হাতের মুঠোয়। আদ্রিতায় কিছু বলতে পারছে না। তার মাথা থেকে হয়তো চুলগুলো সব খুলে আসলে পারে। এই সবাই এদিকে তাকা, আমার দিকে তাকা। আমি আদ্রিস খান। আমার স্ত্রী, এই মেয়ে আমার স্ত্রী। 2 বছর আগে সমস্ত রকম নিয়ম মেনে এই মেয়েকে আমি বিয়ে করেছি। এই মেয়ের পুরোটা আমার সম্পত্তি। আমার স্ত্রীকে আমার অনুমতি ছাড়া বিয়ে দেওয়ার সাহস কার? আমার সামনে আয়, এক্ষুনি আয়। আদ্রিতা এবার আদ্রিসের হাতে নিজের হাত রাখে। আদ্রিতার দিকে তাকায়। কি হয়েছে? আমি আপনারই আছি, কিছু হয়নি আমার। এই বিয়ে হওয়ার আগে আমি মরে যেতাম। ছেড়ে দিন আমাকে, প্লিজ। বন্দুক নামান। চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আদ্রিতার কথা শুনে তার বাবা এগিয়ে এসে। আদ্রিতা মা, এসব কি বলছিস তুই? এই সাইকোর সঙ্গে তোকে আমি যেতে দেব না। যে বিয়ের দিন নিজের বউকে রেখে চলে যায়, 2টা বছর তুই মরে গেছিস না বেঁচে আছিস তার কোনো খোঁজ নেয় না। সেই রকম একটা ছেলের সঙ্গে তোকে আমি কিভাবে যেতে দেব? আদ্রিতা শান্ত কণ্ঠে বলে, উনি আমার স্বামী বাবা। তোমাকে আমি বলেছিলাম আমার স্বামী ফিরে আসলে পৃথিবীর কোনো শক্তি তার কাছে যাওয়ার থেকে আমাকে আটকাতে পারবে না। ও চলে এসেছে, আমাকে অন্য কারো হতে দেয়নি। তোমাকে আমি বলেছিলাম। আদ্রিস এখনো রাগে কাঁপছে। আদ্রিতা রাগে কাঁপতে থাকা আদ্রিসকে জড়িয়ে ধরে। আদ্রিতা জড়িয়ে ধরায় মুহূর্তে আগুন থেকে পানি হয়ে গেল আদ্রিস। সমস্ত রাগ যেন উধাও হয়ে যাচ্ছে। প্লিজ শান্ত হন, আমি আপনারই আছি। শান্ত হন, প্লিজ শান্ত হন। আদ্রিস হাত নামিয়ে নেয়। আদ্রিতা তার থেকে বন্দুকটা নিয়ে নেয়। শান্ত হন। আদ্রিতার ঘাল ধরে নিজের অনেক কাছে নিয়ে আসে। উপস্থিত সবার সামনে আদ্রিতার ঠোঁট কামড়ে ধরে। আদ্রিতা বাধা দেয় না। সবাই হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আদ্রিস তার বউকে কোলে তুলে নেয়। আমার হৃদয়কে বুক থেকে কেড়ে নেওয়ার সাহস কারো নেই, পৃথিবীর কারোর নেই। তুই আমার রে, শুধুই মাত্র আমার বউ তুই। কেন তোকে অন্য কারোর জন্য বউ স্বাস্থ্য হলো কেন? আমি এটা মানতে পারছি না। আমার মাথার প্রতিটা শিরা উপশিরার যন্ত্রণায় পেটে যাচ্ছে। আমি মানতে পারছি না। আদ্রিতা কিছু বলে না। লোকটার বুকে নিজের মুখ লুকায়, জড়িয়ে নেয় 2 হাতে তার পাগল বরটাকে, যে কিনে এখনো কাঁপছে। আদ্রিতাকে নিয়ে ভিড়িয়ে আসে। তার পেছনে থাকা গার্ডগুলো আদ্রিতার জন্য সেজে থাকা বরকে তুলে হসপিটালে পাঠায়। একটা কালো গাড়ি দাঁড়ানো বাড়ির সামনে। আদ্রিস পকেট থেকে চাবিটা বের করতে বলে একজন গার্ড মাথা নামিয়ে আদ্রিসের পকেট থেকে চাবিটা নিয়ে নেয়। তারপর গাড়ি আনলক করে। গাড়ির পেছনে বসে পড়ে আদ্রিতাকে নিয়ে। আদ্রিত চোখ বন্ধ করে নেয়। তার জীবনটা এখন তার কোলে বসে আছে। তার জীবন, তার স্ত্রী। আদ্রিত ভাবতে পারছে না। আর একটু হলেই মেয়েটা অন্য কারো হয়ে যেত। আদ্রিতাকে হারানোর কল্পনাও আদ্রিস করতে
ভয়ানক বানিয়ে দিচ্ছে। আদৃশ নিচু হয়ে আছে, আদ্রিতার দিকে তাকায়। মেয়েটা কান্না থেমেছে, তবে চোখের কোণায় জমে আছে বিন্দু বিন্দু পানি। কিছু পানি শুকিয়ে গেছে। আদৃশ এক হাত দিয়ে আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতা সোজা এই বাদামি চোখ দুটোর দিকে তাকায়। কাঁদবি না আর, তোর কান্না সহ্য হয় না। আমি তোর জীবনের সব। দেখ, আমি চলে এসেছি, কাঁদবি কেন? যদি দেরি করতেন তাহলে কি হতো? আদৃশ আদ্রিতাকে আর কিছু বলতে দেয় না, দখল করে নেয় তার ঠোঁট। এসব বলতে নেই, তুই আমার, শুধু আমার। তোর স্বামী কখনো দেরি করতে পারে না। আদ্রিতা আদৃশকে জড়িয়ে ধরে। আপনাকে কতবার কল করেছি, গত 2টা বছর ধরে কল করেছি, কেন ধরেন না আমার ফোন? আমার কষ্ট হয়। আব্বা বলছিল এবার আমার কোনো কথা শুনবে না। আপনি কেন আসেননি? আদ্রিতার অভিযোগগুলো শান্তভাবে শুনতে আদৃশ তার বুকটা এখন ঠান্ডা। তার স্ত্রী তার সঙ্গে আছে, অনেক রাগ তার হচ্ছে না। পিচ্চি বউয়ের সব রকম অভিযোগ সে শুনবে। আসলেই তো সেই 2টা বছর পিচ্চি বউটাকে ভীষণ জ্বালিয়েছে, কিন্তু তারও যে কিছু করার ছিল না। আদৃশ তার অভিযোগ করতে থাকা স্ত্রীর কপালে চুমু খায়, হাত দিয়ে চুলের বাঁধন আলগা করে দেয়, নাক গুজে ঝুলে। তুই যদি জানতি রে জান, আমি ঠিক কেমন সময় পার করেছি এই 2 বছর ইতালিতে, তাহলে তোর অবস্থা এখন আরো খারাপ হয়ে যেত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া তোকে সময় মতো উঠিয়ে আনতে পেরেছি। আদ্রি তার শাড়ির আঁচলটা একটু ঘুরিয়ে হাত ডেকে দেয়, তার নিজের বাহুটার আরো শক্ত করে জড়িয়ে নেয়। আদ্রিতা এখনো ফুপাচ্ছে। অভিযোগ, হাজারটা অভিযোগ, যার কোনো শেষ নেই। ক্লান্ত শরীর নিয়ে আদ্রি সমস্ত অভিযোগ শুনছে। আদ্রিতাদের বাড়িতে আদ্রিতার বড় চাচা শওকত হোসেন আর বাবা মিজান আলী দুজন মিলে আসছেন। আমার মন সম্মান সব মাটিতে মিশিয়ে গেল। মিজান, তুই যখন জানতি তোর জামাই চলে আসবে, তখন বিয়ে দিতে রাজি হলি কেন? ভাইজান, আমি জানতাম না। 2 বছর ধরে আদ্রিশ হাওয়া আমার মেয়েটাকে বিয়ে করে এসে দেশ থেকে চলে গেছে। ও নাকি বিয়েতে রাজি ছিল না। ওর মা বাবাই আমাকে বলেছে মেয়েটার জীবন নষ্ট না করে মেয়েটাকে আবার বিয়ে দিতে। সবে আমাকে একটাই কথা বলেছে, কিন্তু শুধু মেয়েটাই রাজি হতো না। মেয়ের সম্মতি না দিয়ে বিয়েটা দেওয়ার চেষ্টা করা উচিত হচ্ছিল না। আমি কি করব? তুমি আমার থেকে বেশি পাগল ছেলে, উকিলের ছেলে এরকম আর পাবো না। এক বাপের এক ছেলে, তুমিই তো বেশি পাগল দিলে। বাহ। আর আদ্রিতার বিয়েটা আদৃশের সঙ্গে কে দিয়েছিল? আমি। ভাইজান, আমি ভুল করেছি বলেই তো সবটা ঠিক করতে চাইছিলাম। মিজান আলীর কথার মাঝে যেখানে আসা আদ্রিতার মা জাহানা বেগম। হ্যাঁ, তাই তো, তুমি সব ঠিক করছিলে। হ্যাঁ, একটা বিয়ে থাকা অবস্থায় মেয়েকে আরেকটা বিয়ে দিয়ে বড্ড ভালো কাজ করছিলে তুমি কেন বেরিয়ে এসেছো? একটা কথা বলার জন্য বেরিয়ে এলাম। আদৃশের সঙ্গে বিয়ে দেওয়ার আগেও তুমি আদ্রিতার একটা কথা শুনোনি। আমার 16 বছরের নাবালিকা মেয়েকে এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দিয়েছ। এরপর যখন আদৃশ চলে গেল, আমার বাচ্চা মেয়েটাকে ধৈর্য ধরার অনুরোধ করলেন। তারপর আমার বাচ্চাটা নিজের অজান্তেই যখন স্বামীকে ভালোবাসা ধরলো, তখন আদৃশ দেশে ফিরছে না বলে তাকে আবার নতুন করে বিয়ের জন্য জোর করলেন। এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন। ওর অবস্থা, মেয়েটা আমার অনেক কষ্টে ছিল, এখন ওর স্বামী এসেছে, আপনি আশা করি আর কোনো সমস্যা তৈরি করবেন না। আমার মেয়ের জীবনে এবার দখল দিলে আপনাকে আমি দেখে নেব। জাহানারা বেগম কথাগুলো বলে সেখান থেকে রেগে চলে যায় খানবাড়িতে। আদৃশ এর কালো গাড়িটা মেন গেট দিয়ে বাড়িতে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সব গার্ড মাথা ঝুঁকিয়ে আদৃশকে সম্মান জানায়। আদৃশ তার বউকে ফাঁস কোলে তুলে বাড়ির ভেতরে নিয়ে আসেন। আশরাফ খান আর মাধবী বেগম আদৃশের মা বাবা বসেছিলেন লিভিং রুমে। তাদের মনটাও খারাপ। তাদের বাড়ির বড় বউকে কিনা আজ নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে। তারা সবই জানত, কিন্তু কি করবে? ছেলের কোনো খোঁজ নেই। তারা তো ধরেই নিয়েছিল যে ছেলে তাদের বউকে হয়তো চায় না, জোর করে বিয়ে দিয়েছিল সে সময়। হঠাৎ করে সদর দরজা দিয়ে আদৃশকে প্রবেশ করতে দেখে আদ্রিতাকে কোলে নিয়ে তারা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে দুজন। আদৃশ, তুই আদ্রিতাকে কোথায় ফেলি? পরে কথা বলছি মা, এখানেই বসো, আগে আমার বউকে ঘরে রেখে আসি। আদ্রিতা ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে। তার উপর এই বিয়ে করবে না বলে সে একদিন ধরে না খাওয়া, কিন্তু শেষমেশ বাবার ব্ল্যাকমেলের সামনে সে বসে যে অন্য পুরুষের পাশে বসতে বাধ্য হয়েছে। আদ্রিতাকে নিয়ে রুমে চলে যায়।
এই রুমটায় গত 6 মাস কেউ আসে না। গত 6 মাসে এই রুমে কোনো মানব ঘুমায় না। তার ছোট্ট বউটা যখন 6 মাস আগে বাবার সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে কখনো আর কেউ এই রুমে আসেনি। তার মায়াবিনী কত কষ্ট করেছে এই 2 বছর। যদিও সে জানতো না তার স্বামী কোথায়, কিন্তু আদৃশ ঠিকই জানতো তার বউ কোথায় কি করছে। ততক্ষণ পর্যন্ত সে জানতো যতক্ষণ পর্যন্ত সে তার জ্ঞানে ছিল। এখন জ্ঞানে না থাকার বিষয়টা আমরা পরে জানাবো। আদ্রিতার মুখটা ভীষণ মায়াবী দেখাচ্ছে। সেই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ আদ্রিতার মুখের দিকে তাকিয়ে থেকে আদৃশ খেয়াল করে আদ্রিতার পরনে সেই শাড়ি গয়না। মাথায় হঠাৎ করেই রক্ত উঠে গেল। মনে হচ্ছে যেন এই পুরো পৃথিবী সে ফুরিয়ে দেবে। এই শরীর অন্যকে স্পর্শ হলো কি হতো। তার হৃদয়টা বুক করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আদৃশ দ্রুত উঠে নিজের কাবার্ডে যায়। সেখানে আদ্রিতার আগের কিছু জামা আছে, কিছু গেঞ্জি, কিছু প্লাজো। আদৃশ সেখান থেকে গেঞ্জি আর প্লাজো নিয়ে আদ্রিতার কাছে আসে। আদ্রিতার পরনের গয়নাগুলো ধীরে ধীরে খুলে ফেলে। তারপর আদ্রিতার পরনের শাড়িটা এবং যা যা ছিল আদ্রিতাকে জামা পরিয়ে দেয় আদৃশ। তারপর সেই শাড়ি সহ বাকি সব কিছু একটা ময়লা ফেলা টিনের ডাস্টবিনের ভিতর নেয়। আদ্রিতাকে রেখে সেই রুম থেকে বেরিয়ে আসে। আদৃশের বাবা মা এখনো সেখানেই বসেছিল। তারা চিন্তিত ছিল আদ্রিতাকে নিয়ে। আদৃশকে নামতে দেখে আদৃশের মা মাধবী বেগম উঠে দাঁড়ায়। কিরে আদৃশ, আমার আদ্রিতা কই? ও তোমার নয় মা। যদিও তোমারই হতো তাহলে তুমি ওকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা চিন্তা করতে না। আদৃশ কথাগুলো বলে ডাস্টবিনটা রেখে সেটার ভিতর আগুন ধরিয়ে দেয়। আদৃশের বাবা দাঁড়িয়ে পড়েন। এগুলো কি করছিস বাবা তুই? আমার কাছে এসো না, তাহলে এই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে। আর বাবা তুই শান্ত হ। কিন্তু এই মুহূর্তে তারা কেউ আদৃশের কাছে যাওয়ায় ভুল করবে না, কারণ তারা জানে আদৃশ এখন তার ভয়ানক রূপে আছে। চোখের সামনে শাড়ি গয়না পুরো ছাই হয়ে গেল। আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে নিভে যায় নিজেই। তখন আদৃশের রাগটা একটু কমে। আদৃশ গিয়ে সোফায় বসে বলে, আমার বউকে আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে নামতে দিলে? তুই সেদিন বিয়ে করার পর যে বাড়ি ছাড়লে একটাবার আদ্রিতার খোঁজ নিয়েছিস? মেয়েটা তোকে ফোন করেছে দিনের পর দিন, রাতের পর রাত, তুই তুললি না। তুই ওর সঙ্গে জীবনে কথাই বলিসনি। বিয়েতে তোর মত ছিল না। আমরা তো ভেবেছিলাম তুই হয়তো ঘাটতাড়ামি করছিস। আমি যাই করি না কেন, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। যতক্ষণ পর্যন্ত আমি তাকে ডিভোর্স দিইনি। ওর বাবাকে ঠেকাও নি কেন? কোন মুখে নিয়ে ঠেকাবো? 2টা বছর কত সময় জানিস তুই? তুই দেখেছিস আদ্রিতার কান্না? ছোট্ট মেয়েটার জীবন তোর হাতে তুলে দিয়েই পাপ করেছি আমি। পাপ করে ভালো করেছ। পাশ্চিত্য করার সুযোগ দেব না। আদৃশ চলে যায় উপরে। আশরাফ খান মাধবী বেগমকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা হাত থেকে পুরোটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তোমার লাইফে আমি ওকে বিয়ে দিতে জোর করেছিলাম না। তোমায় বলেছিলাম আদৃশ যখন এখন বিয়ে করতে চাইছে না তখন বিয়েটা দিও না। বিয়ে তো দিয়েছি, এখনও তো মেয়েটাকে সে মুক্ত করতে পারে। তুমি আদৃশের চোখের রাগ দেখোনি, সেই মোহ দেখোনি। ও পাগল হয়ে গেছে আদ্রিতার জন্য। আদ্রিতাকে না দেখলে হয়তো সব কিছু ধ্বংস করে দেবে এমন ভাববো। তোমার ছেলেকে আমি বুঝি না। আদ্রিতা নিঃশব্দে ঘুমিয়ে আছে। হয়তো বহুদিনের ক্লান্তি তার চোখে ভোর করেছে। আদ্রিতার কাছে গিয়ে বসে। মনে পড়ে যায় 2 বছর আগে বিয়ের দিনের কথা। ওই চোখ দুটোই ছিল ব্যথা, নিজের ঘর ছাড়ার যন্ত্রণা। আদ্রিতাকে দেখেই বোঝা যাচ্ছিল ছোট্ট মেয়েটাকে হয়তো ভুলিয়ে ভালিয়ে বিয়ে দেওয়া হয়েছে। যেখানে বিয়ের আসল মানেই মেয়েটা জানে না, সেখানে তাকে একটা পূর্ণবয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ওই কঠিন মানুষটার কঠিনতা কিভাবে ছোট্ট মেয়েটাকে সহ্য করবে এটাও হয়তো কেউ চিন্তা করেনি। বিয়ে তো কোনো মত ছিল না আদৃশের। একে তো সে এখন বিয়ে করতে চায় না, তার উপর তার থেকে গুনে গুনে 12 বছরের ছোট। মেয়েটার বাড়ি গ্রামের দিকে হয়তো বাল্যবিবাহের শিকার সে। আদ্রিতাকে প্রথম দেখার পর আদৃশের মাথায় একটা কথাই এসেছিল, এই মেয়েটা আমার না হয়ে যদি অন্য কারোর হতো। এই কল্পনা তাকে রাগান্বিত এবং হিংস্র করে তুলেছিল, যার ফলে সে বিনা বাধায় বিয়ে সম্পন্ন করে। বিয়ে করে আদ্রিতাকে বাড়িতে আনার পর চারিদিকে গার্ড দেখে মেয়েটা একটু ভয় পেয়ে যায়। তবে মাধবী বেগম নতুন বউকে নিয়ে ছেলের ঘরে দিয়ে আসে।
আদ্রিতা পুতুলের মতো বসেছিল বিছানার এক কোণে। আদৃশ রুমে এসে দেখে আদ্রিতা বসে আছে। আদৃশকে দেখে একবার মাথা উঠিয়ে আবার মাথা নামিয়ে নেয়। আদৃশ পাশ থেকে একটা চেয়ার টেনে আদ্রিতার ঠিক সামনাসামনি বসে। আদৃশের চাহনি এই মুহূর্তে ঠিক কীরকম সেটা বোঝার ক্ষমতা আদ্রিতার নেই, তবে ভেতর ভেতর আদ্রিতার ভয় করছে। পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে নেয় আদৃশ। আদ্রিতার বরাবরই সিগারেট সহ্য হয় না। আদ্রিতা কাশি শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আদৃশ সিগারেট নিভিয়ে দেয়। মেয়েটের সামান্য দোয়া সহ্য করতে পারছে না। আদৃশ তাকিয়ে দেখছি কি মায়াবী, তবে এটাই ছিল তাদের 2 বছরের ভেতর শেষ দেখা। সেই রাতেও ওই সময় আদৃশ কাবার থেকে জ্যাকেট নিয়ে বেরিয়ে যায়, আর ফিরে না। বিয়ের দিনের কথা মনে করিয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে আদৃশ। ক্লান্ত সে। আদ্রিতা ছোট্ট শরীরটা নিজের বুকের মাঝে নিয়ে নেয়। আদ্রিতাকে সেদিন যেমন রেখে গিয়েছিল তখন তার থেকে একটু পরিবর্তন হয়েছে। আদ্রিতার হাতে তার নামের ছুরি, হাতগুলো চেহারার 18-এর ছাপ বোঝা যাচ্ছে। সেই বাচ্চা বাচ্চা মুখটা এখন নিয়েলি মুখে পরিণত হয়েছে। আদ্রিতার শরীর থেকে বেশি আসছে মাতাল করা ঘ্রাণ, যে ঘ্রাণ নেওয়ার এবং একমাত্র অধিকার শুধুমাত্র আদৃশের আছে। আমি আজ শান্তিতে ঘুমাতে চাই, তোমার জন্য আমার মোহ কখনো কাটাবে না। তোমার ভবগুরু মোহিত হয়ে চিরজীবন কাটিয়ে দিব। চোখ বন্ধ করে নেয় আদৃশ। আদ্রিতা চুলের মিষ্টি ঘ্রাণ তাকে শান্ত করছে। বুকের ভেতর যে আগুন জ্বলে যাচ্ছিল সেই আগুন নিভে গেছে। পরদিন সকালে আদ্রিতাদের বাড়ি যৌথ পরিবার। আদ্রিতার বাবা সকাল সকাল চা নিয়ে বারান্দায় বসেছে। গ্রামের মানুষ রাত দ্রুত ঘুমায়, সকালে উঠে যায়। এমন সময় তাদের বাসায় পুলিশ আসে। পুলিশ দেখে আদ্রিতার বাবা অবাক হয়ে যায়। মিজান আলীর বাড়ি এটা? জি, আমি মিজান আলী। আপনার নামে উকিল সালাম হোসেন ছেলেকে মারার চেষ্টা করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে। মিজান আলী অবাক হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু আমি কিভাবে তার ছেলেকে মারার চেষ্টা করলাম? জানি না, আপনি থানায় চলুন, বাকি কথা সেখানে হবে। আরে কিন্তু আমি। এতক্ষণ আদ্রিতার চাচা শওকত হোসেন বেরিয়ে আসে। আরে অফিসার, আপনার ভুল হচ্ছে। কাল রাতে আদৃশ খান গুলি চালিয়েছিল আমার ভাই নয়। যা প্রমাণ কোর্টে দিবেন বা উকিল নিয়ে আসুন। পুলিশ মিজান আলীকে নিয়ে যায়। সকাল সকাল জানালার পর্দা জানালা থেকে সরানো থাকার ফলে আলো এসে লাগলো আদ্রিতার মুখের উপর। ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করেই নিজের আরামের জায়গা খুঁজছে আদ্রিতা। পেছন দিকে ফিরে আদৃশের বুকে গিয়ে মাথা ঠেকেছে। সেখানেও বালিশ খুঁজছে মেয়েটা। বুকের উপর কারোর নড়াছড়া অনুভব করে আদৃশ চোখ খুলে তাকায়। মাথা উঠিয়ে দেখে তার বউ তার বুকে আরামে একটা জায়গা খুঁজছে ভালো ঘুমের জন্য। আদৃশের ঠোঁটের কোণায় ফুটে উঠে হাসি, যে হাসি সচরাচর দেখা যায় না। আদ্রিতা আবার ঘুমিয়ে গেছে। আদ্রিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে ওর ঘুমটা আরো ভালো হোক। সারা রাত এই মেয়েটাকে দেখেছে আদৃশ। ঘুম জানে এসেও আসেনি। চোখ বন্ধ করলে যদি স্বপ্নের মতো আদ্রিতা হারিয়ে যায়, কেন জানি না সেই কথা মনে হয়েছে বারবার। কালকের ঘটনা আদৃশকে ভয় পাইয়েছে। আদ্রিতার প্রতি তাকে আরও সতর্ক হতে হবে। মেয়েটাকে তার আরও লুকিয়ে লুকিয়ে রাখতে হবে। আদ্রিতার মাথাটা ধীরে নিজের হাতের উপর নামিয়ে নিয়ে আসে। এরপর এক হাতে দিয়ে আদ্রিতার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। আদ্রিতার মুখের উপর পড়েছে আলো। আদ্রিতা কপাল কুঁচকে নেয়, সূর্যের আলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আলো ঠেকে যায়। আদ্রিতার কপাল ঠিক হয়ে যায়। আদৃশ হাত সরিয়ে নিলে মেয়েটা আবার কপাল কুঁচকে নেয়। আদৃশ বিষয়টাকে ভীষণ উপভোগ করে। তবে আদ্রিতার মুখের ভেতর সব থেকে সুন্দর হলো ওর দাঁতগুলো। আদ্রিতার হাসি একেবারে খরগোশের মতো। আদ্রিতার থুতনি ধরে নিচের দিকে টান দেয়। এতে করে আদ্রিতার দাঁতগুলো দৃশ্যমান হয়। তবে এতে ঘুমন্ত আদ্রিতা বিরক্ত। আদৃশ এর হাত সরিয়ে নিজে বিছানার অন্যদিকে এসে ঘুমিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটে যাওয়া ঘটনা দেখে আদৃশ অবাক। 1 সেকেন্ডে এই মেয়েটা তার বুকের ভেতর থেকে বিছানার অন্য পাশে চলে গেল। আদৃশ চিন্তা করতে লাগলো, কাল সময় মতো না পৌঁছালে এই মেয়েটা তার বুকে এভাবে কখনোই আসতো না। কালকের ঘটনা তার ব্রেনকে এত বাজেভাবে প্রভাবিত করেছে যে আদৃশ কোনো মতেই বলতে পারছে না। আদৃশ শক্ত হাতে
তাকে টান মারে। আদ্রিতা সোজা আদৃশের কাছে চলে যায়। ঘটনায় মেয়েটার ঘুম ভেঙে যায়। থতমত খেয়ে আদ্রিতা আদৃশের দিকে তাকায়। গুম গুম কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আদেশ রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, তুই আমার সাথে লেপ্টে ছিলি, তাহলে দূরে সরে গেলি কেন? আদ্রিতা এমন গম্ভীর আর রাগান্বিত কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সে কি করেছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যে মানুষের ঠিক থাকে না, সে কি না করে। আমি কোথায় দূরে গেলাম? আদ্রি শক্ত করে ধরে রেখেছে আদ্রিতার হাত। আদ্রিতা ধীরে বলে ওঠে, ব্যথা পাচ্ছি। ব্যথা পাচ্ছি কথাটা শুনে আদ্রিতার হাতটা ছেড়ে দেয়। দূরে যাওয়ার কথা কল্পনাও করিস না। আমি কোথায় দূরে যাই? দূরে তো আপনি যান, এত দূরে যান যেখানে আমি চাইলেও যেতে পারি না। আদ্রিতাকে নিজের বুকের মাঝে চেপে ধরে। আর যাব না, কোথাও যাব না। এমন একটা বউ থাকতে কেউ কোথাও কিভাবে যেতে পারে? আদ্রিতা মৃদু হাসে, তবে সেই হাসি আদ্রিস দেখতে পেল না। আদ্রিতাকে খুশি করা অনেক সহজ। ছোট্ট ছোট্ট বিষয় মেয়েটা খুশি হয়ে যায়। আদ্রিতা উঠে বসে বিছানায়। আদ্রিতাকে উঠতে দেখে আদ্রিতার হাত ধরে টান দেয়। আমার খিদে পেয়েছে, টানাটানি বন্ধ করুন, আমি খেতে চাই, তাও ভাত খেতে চাই। আদ্রিস হাসে, সে আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতা উঠে ওয়াশরুমে যায়। আদ্রিতা যাওয়ার পর আদ্রিসের ফোন বেজে ওঠে। নাম্বারটা দেখে আদেশ একটু অবাক হয়। হ্যালো অফিসার, বলুন। স্যার, মিজান আলী আপনার শ্বশুর হয়? আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ হয়, আমার শ্বশুর হয়। তবে না হলে ভালো হতো। স্যার, ওনাকে এই মুহূর্তে উকিল সালাম হোসেনের ছেলেকে মারার চেষ্টা করার অভিযোগে থানায় এনেছি, কিন্তু উনি বারবার আপনার কথা বলছে। আমার কথা কি বলছে? আপনি ওনার মেয়ের হাজব্যান্ড, তাই বলছে। আপনি যদি বলেন তাহলে ওনাকে ছেড়ে দেবেন। শ্বশুর আব্বু তাহলে আমাকে খুঁজছে? মানে স্যার, এখন কি করব? আমি একটু পরে জানাচ্ছি, ওনাকে ভালো একটা জায়গায় রাখুন। জি স্যার। কল কেটে যায়। বিছানা থেকে উঠে বসে আদ্রিস শব্দ করে হেসে দেয়। শ্বশুর আব্বু, আপনার উকিলের ছেলে তো আমার থেকে 2 হাত বেড়ে গিয়ে কাজ করলো। ওয়াশরুম থেকে বের হয়ে আদ্রিসের অমন কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় আদ্রিতা। বাবার কি হয়েছে? কি করেছে উকিলের ছেলে? আদ্রিতার মিষ্টি কণ্ঠ শুনে আদ্রিস পেছনে ফিরে তাকায়। সদ্য গোসল হয়ে আসা মায়াবতীকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ভেজা চুলগুলো তোয়ালে ফেসানো। আদ্রিস এগিয়ে যায় ছোট্ট বউটার দিকে। আদ্রিতা কিছুটা পিছিয়ে যায়, তবে আদ্রিস গিয়ে নিজের হাতের মাঝে নিয়ে নেয় আদ্রিতাকে। কোথায় পালাবি? পালাবো না তো। তাহলে পেছাচ্ছিস কেন? আদ্রিতা মাথা নামিয়ে নেয়। ভুল হয়ে গেছে। আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতার ঠোঁট দুটো দেখে নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিস। তুই এত মায়াবী কেন? আদ্রিতার হৃদস্পন্দন বেড়ে গেছে। আদ্রিস বইয়ের ভেতর যে কাঁপে শুরু হয়ে গেছে তা বুঝতে পেরে হাসে। আমার যান, নিচে যা, আমি আসছি। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতাকে। আদ্রিতা ছাড়া পেয়ে দৌড়ে নিচে চলে যায়। পিচ্ছি একটা। আদ্রিস শাওয়ার সেরে নেয়। আদ্রিতা নিচে এসে দেখে সার্ভেন্ট খাবার রান্না করছে। আদ্রিতা গিয়ে বলে, কি রান্না করছো কাকি? বৌমা, কতদিন পর তোমাকে বাড়িতে দেখছি। আমিও অনেক দিন পর তোমাদের দেখছি। আজকে স্যার অর্ডার দিয়েছে আপনার পছন্দ মতো খাবার রান্না করতে। সত্যি? এমন সময় মাধবী বেগম নেমে আসে নিচে। আদ্রিতা, কি করছিস মা? কিছু না মা, জিজ্ঞেস করেছি কি রান্না হচ্ছে। আয় আমার কাছে আয়, তোকে কতদিন দেখি না। আদ্রিতা গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে। আদ্রিস মা বাবার একমাত্র ছেলে, এই জন্য একমাত্র ছেলের বউ হবার সুবাদে আদ্রিতা ভীষণ আদরে থাকতো এই বাড়িতে। নিজের মা বাবার অপূর্ণতা কখনোই অনুভব করেনি আদ্রিতা এখানে। মাধবী বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। সরি আদ্রিতা। কেন মা? জানি না কেন, কিন্তু সরি। আদ্রিতা মাথা উঠায়। মা, তুমি সরি কেন বলছো? তুমি তো আমার ভালো মা। মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমু খায়। লক্ষ্মী বউ আমার তুই। এমন সময় আদ্রিতা জোরে টান খায়। আদ্রিতা গিয়ে সোজা আদ্রিসের বুকের উপর পড়ে। তুমি ওকে ধরবা না মম? তুমি ওকে বিয়ে দিয়ে দিচ্ছিলে, আর একটু হলে তুই বলবি আর আমি শুনবো? হ্যাঁ, শুনতে হবে। এটা আমার বউ। মাধবী বেগম বেঞ্চি কাটে। তুমি বিয়ে না দিলে বউ পেতি কই? আদ্রিতাকে নিজের দিকে পেরায়। ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেখান থেকেই তুলে আনতাম। আমার কলিজাটা আমার থেকে আলাদা করার সাহস কে দেখাবে?
আদ্রিতা মাথা নামিয়ে নেয়। আদ্রিতার ঘাড় ধরে বসে। আমার বউয়ের মাথা সবসময় উঁচু থাকবে। ব্যথা পাচ্ছে মেয়েটা। স্যার। আদ্রিশ ছেড়ে দেয় আদ্রিতার ঘাড়। আদ্রিতা ব্যথা স্থানে হাত রাখে। লোকটা পাগল। খাবার টেবিলে সবাই নিরিবিলি খাবার খাচ্ছে। এমন সময় আশরাফ খান ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আদ্রিশ, আর কতদিন এরকম ছন্নছাড়া হয়ে থাকবে? অনেক তো বিদেশে নিজের অনেক বিস্তার ছড়ালে, এবার আমার কোম্পানিটার দিকে খেয়াল করো। আদ্রিশ খাবার খেতে খেতেই উত্তর দেয়, ঠিক আছে, আজ থেকে জয়েন হচ্ছি। কথাটা যেন মাধবী বেগমের হজম হলো না। তার ছেলে এত দ্রুত সব মেনে নিল, কিভাবে সম্ভব? তিনি একটু অবাক হয়েই তাকিয়ে আছে। আদ্রিশ খাবারের আরেক লোকমা মুখে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মম, আমি তো এখন একটা বাচ্চা বউয়ের মালিক, তাই না? এখন ওকে যদি খেতে না দিতে পারি তাহলে সমস্যা। আদ্রিতা কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে। লোকটার কথা ছোঁয়া ঠোঁট কাটা বটে। আদ্রিতা নিজের বরের এই পর্যন্ত যত কথাই শুনেছে সবই এরকম বেমানান। আদ্রিশ, তোমার সম্পদ দিয়ে আমার পরের বাকি প্রজন্মের বংশধর বসে বসে খেতে পারবে, কথা সেটা নয়। কথা হলো আমি চাই আমার কোম্পানির দিকে নজর দাও। বাবা, সেটাই তো বললাম। মাধবী বেগম ছেলেকে একটু খোঁচা মারে। আদ্রিশের বাবা মনে হয় এত বছর তোমার ছেলে ইতালি থেকে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারত আদ্রিতার যাবতীয় খরচের জন্য। এখন সে কিনা বলছে তার বউকে খাওয়াবে কি? আশরাফ খান স্ত্রীর দিকে তাকায়। সে জানে তার ছেলে কেমন মাতাল, তারপরেও খোঁচা মারা কথা বলে। আদ্রিশ মায়ের দিকে তাকায়। তুমি কি চাইছো আমি এখন আদ্রিতার খাওয়া বন্ধ করে দিই? মাধবী বেগম এবার একটু চটে যায়। যদিও আদ্রিশ মাকে চটানোর জন্যই কথাটা বলেছে। আমি সেটা কখন বললাম? তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি? এটাই সমস্যা। তুমি আমার মেয়ে হলে এত খোঁচা মারা কথা বলতে দিতাম না। আদ্রিশের বাবা, দেখেছ, তোমার ছেলের কান মুলে দেব আমি। এতে দুজনের ঝগড়ার মাঝে বেচারা শ্বশুর আর বৌমা পেশে গেছে। দুজনের নিরিবিলি খাওয়াটা এরা ভণ্ড করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদ্রিশ। আদ্রিতা অনেক চেষ্টা করছে, তবে কোনোভাবে টাই বাঁধতে পারছে না। শুনুন, দেখুন হচ্ছে না, আমি পারি না, আপনি প্লিজ আজকে বেঁধে যান। আমি সত্যি বলছি, কাল থেকে আমি বেঁধে দেব, শিখে নেব মায়ের থেকে। আদ্রিতার ঘাড় ধরে নিজের কাছে নিয়ে আসে। টুলে দাঁড়ালো নিচে আদ্রিতা, যার ফলে পা পিছলে যায়। আদ্রিশ শক্ত করে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে যাতে মেয়েটা না পড়ে যায়। আদ্রিতা ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল রেখে বলে, আমি চাই তুমি আমাকে টাই বেঁধে দিবে। তুই আমাকে টাই বেঁধে দিবে মানে দিবে? এত কথা শুনতে চাই না। আজ থেকে দিবে মানে আজ থেকেই দিবে। আদ্রিতা চোখ ছোট ছোট করে নেয়। আদ্রিশ আবার আদ্রিতাকে টুলে দাঁড় করিয়ে দেয়। শুরু কর, চেষ্টা করতে থাক। আদ্রিতা আরও 30 মিনিট চেষ্টা করার পর কোনো মতে যেটা ভালো দেখাচ্ছে না তাও যদি, তারপরেও কোনো রকম টাইটা বাঁধে। আদ্রিতা আয়নার দিকে তাকায়। প্রথমবার হিসাবে খারাপ না। আদ্রিতা বেঞ্চি কাটে, তবে বেঞ্চি কাটা শেষ হতে পারে না তার আগে আদ্রিতার গাল চেপে ধরে আয়নার সঙ্গে পিন করে দেয়। আমার যাবতীয় সব কাজ তোর দায়িত্ব, জান। তোর পছন্দ হলেও আমার কিছু করার নেই, আর পছন্দ না হলেও আমার কিছু করার নেই। আদ্রিশের শক্ত হাতে নিজের হাত রাখে। আমি কি করলাম আবার? আদ্রিতার ঠোঁটে ঠোঁট চুইয়ে দেয়। এই ঠোঁট শুধু আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, কোনো বেঞ্চি কাটার জন্য নয়, বুঝেছিস? আদ্রিতা মাথা নামিয়ে নিতে গেলে আদ্রিশ আবারও জোর করে গলাটা চেপে ধরে। কি বলেছি? ঠিক আছে, ছাড়ুন। আদ্রিতা ছেড়ে দেয় আদ্রিশের গলা। আদ্রিতা গলায় হাত রাখে। মেরেই ফেলবেন কবে? না জান, তোকে মারব না, তুই আমার প্রাণ ভোমরা। আদ্রিশ আয়নার সামনে থেকে পারফিউম নিয়ে আদ্রিতার হাতে রাখে। নে, দিয়ে দিন। আদ্রিতা বাধ্য বইয়ের মতো সব কাজ করে দেয়। প্রথমবার আজ সে আদ্রিশের অফিস যাওয়ার সব কিছু গুছিয়ে দিল। প্রথমবার বলতে জীবনে প্রথমবার। একটু এলোমেলো হলেও সবটা গুছিয়ে দিয়েছে। রওনা হওয়ার আগে আদ্রিতার কপালে চুমু খায়। শুন আমার জান, প্রতিটা বউ বর বাইরে গেলে বাড়িতে ফেরার সময় কিছু না কিছু আনতে বলে। তুইও বলবি আনতে। বল আজ কি আনবো? কিন্তু আমার তো কিছু লাগবে না। তোর কিছু লাগবে না সেটা দেখার সময় আমার নেই। আমি কি আনবো সেটা বল। আদ্রিতা এবার চিন্তা করো। ছোট্ট মাথায় আসে একটা বাচ্চা কথা, একটা বেলি ফুলের গাছরা। ঠিক আছে, কাল থেকে আমার লাঞ্চ তুই বানাবি।
ঠিক আছে, আসি যান, নিজের খেয়াল রাখবি। আমার প্রাণভ্রমরায় কোনো আঁচ আসলে সেটা আমি সহ্য করবে না। ঠিক আছে, এখন যান। আদ্রিস বেরিয়ে যায়। আদ্রিতা হাসে। পাগল, এমন পাগল আমি কোথাও দেখিনি। পুলিশ স্টেশনে মিজান আলী এক রুমে বসে আছে। সেখানে একটা বিছানা আছে, ফ্যান আছে, যাবতীয় দরকারি প্রায় সবই আছে। মিজান আলী বুঝতে পারছে না তার এখন এখানে থেকে আদৌ ছুটি হবে কিনা। এমন সময় একজন জেল কর্মকর্তা আসে। এই যে মিজান আলী, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। মিজান আলী বসা থেকে উঠে দাঁড়ায়। নিশ্চিত আদ্রিস এসেছে। আমার মেয়েটা হয়তো জেনে গেছে তার বাবা জেলে আছে, তাই বলু। কে এসেছে জানি না, এদিকে আসুন। জেল কর্মকর্তা মিজান আলীকে নিয়ে দেখা করার একটা জায়গায় নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আছে আদ্রিতার মা। মিজান আলী দৌড়ে যে, আদ্রিতার মা তুমি এখানে? আদ্রিস আসেনি। আমার বিল হবে কখন? আমি জানি না। আর এখানে তোমার বিল হবে কবে সেই খবর নিয়ে আসিনি। তাহলে কেন এসেছো? তুমি যে আসামি, আমার নিকে করেছিলাম তোমারে। আমি খাওয়ার নিয়ে আসছি, খিদে লাগলে খাইয়ে নিও। আদ্রিতার মা, এমন বলছো কেন? আমি কি সবসময় এখানে থাকবো? দেখো তোমার কপাল, মেয়েটাকে টেনে হিসড়ে জোর জবরদস্তি করে ছেলেটার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে। সেই জাহিন তোমার বাবাজি, সেই তোমার বিপক্ষে কেস ঠুকেছে। এবার বুঝো ঠেলা। তুমি ভুল বুঝেছ। হয়তো জাহিন আদ্রিসের বিপক্ষে কেস দিতে চেয়েছিল, আর জেল কর্তৃপক্ষ ওকে ভয় পায়, তাই আমাকে ধরে নিয়ে এনেছে। হ্যাঁ, তুমি বললে আর ওই রকম হয়ে গেল। লজ্জা লাগা উচিত। আমার মেয়েটা নেহাত ভালো মেয়ে। তুমি আমার স্বামী হতে পার না পারো, তোমাকে আমি তেজ্যবাক করতাম। আদ্রিতার মা, তুমি বেশি কথা বলো। বলছি না আর কথা, নেও খাবার, যাচ্ছি আমি। আদ্রিতার মা খাবারের বাটি রেখে বেরিয়ে যায়। মিজান আলী আবার সেখানে চলে আসে যেখানে সে ছিল। খিদে তার পেয়েছে, তাই স্ত্রীর আনা খাবারটা খেয়ে নেয়। টেক কেয়ার হসপিটাল। সালাম হোসেনের ছেলে জাহিন হসপিটালে বেডে শুয়ে আছে। হাতে গুলি লাগায় তেমন কোনো সমস্যা হয়নি, এখন বেশ সুস্থ আছে সে। সালাম হোসেন চেয়ারে বসে আছে। নার্স ছেলেকে খাবার খাইয়ে ওষুধ দিয়ে বেরিয়ে যায়। জাহিন বাবা, কাল তুমি বাসায় যেতে পারবে না? পারবো না মানে আমি বাসায় না, আমার বাসায় যাব। কিন্তু কেন? অলমোস্ট একটা তাজা হরিণকে শিকার করে ফেলেছিলাম। আমার শিকার আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেল আদ্রিস খান। তুমি কি ভাবছো এত তাড়াতাড়ি আমি ওকে ছাড়বো? তুই কি বলছিস বাবা ওগুলো? আদ্রিতার দিকে চোখ দিস না। আদ্রিস ভীষণ ভয়ানক, তুই যতটা জানিস না। ওর তার থেকেও বেশি ভয়ানক। জাহিন বাবার দিকে তাকায়। হোক সে ভয়ানক, তার থেকে ভয়ানক হব। প্রয়োজনে কেড়ে নেব, তাও ওই অদ্রিতাকে আমি ভোগ করব। জাহিনের কথাবার্তার ধরন যেন কোনো ফাগলা গারোতে থাকা সাইকোদের মতো। জাহিনের বাবাও কিছুটা ভয় খেয়ে যায়। তিনি ছেলেকে আর কিছু না বলার সিদ্ধান্ত নেন। খান গ্রুপের নতুন সিইও কোনো সংবাদ, কোনো পূর্বাভাস ছাড়াই চলে এসেছে। চেয়ারম্যান আশরাফ খানের ছেলের কথা মোটামুটি সবাই শুনেছে, তবে এই প্রথম সবাই তাকে দেখেছে। একজন রাজা যেমন তার রাজত্ব প্রবেশ করে, ঠিক সেরকমভাবে নিজের অফিস রুমে প্রবেশ করে আদ্রিস। আদ্রিসকে দেখে সেক্রেটারি প্রেমা এগিয়ে আসে। স্যার, আমি আপনার সেক্রেটারি প্রেমা। আদ্রিস নিজের টেবিলে থাকা ফিসিটার দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর সেক্রেটারি প্রেমা আবার বলে, স্যার। আদ্রিস এবার মাথা তুলে তাকায়। হোয়াট? মানে স্যার, আমি সেক্রেটারি প্রেমা। নাইস টু মিট ইউ মিস প্রেমা। অফিসে কি চলছে এবং নতুন প্রজেক্ট কি এবং কি চলবে সব কিছুর একটা ক্লিয়ার ডিটেলস আমাকে শেয়ার করুন দ্রুত। আর হ্যাঁ, এসবের সঙ্গে আমাকে একটা ব্ল্যাক কফি দিতে বলবেন। এবং আমি যখন এসব চেক করব, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আই রিপিট, কেউ যেন ডিস্টার্ব না করে। জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর একটা কথা, আসার সময় কিছু চেয়ার ফাঁকা দেখছি, ওরা কোথায়? স্যার, ওরা হয়তো কোথাও কাজে গেছে। অফিস টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। কেউ যদি নিজের আসন থেকে উঠে কোথাও যায় ওয়াশরুম আর লাঞ্চ ব্রেক ব্যতীত, তবে তার সেদিনের বেতন কাটায়। নোটিশটা প্লিজ বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিবেন। আপনি এখন আসতে পারেন। আদ্রিস কোট খুলে চেয়ারে রাখে এবং তার নতুন সিইও এর চেয়ারে বসে পিসি অন করে। প্রেমা আদ্রিসের শার্টের উপর দিয়ে ওর ওয়েল বিল্ড বডি এর প্রতিটা ভাঁজ পর্যবেক্ষণ করে ফেলেছে। কেমন জানি একটা নেশা।
যেটা ওকে দেখলে যে কোনো মেয়ে করতে চাইবে। আদৃশ কিছুক্ষণ পর একটা মুস্কি বাজায়। প্রেমার ধ্যান ফিরে। স্যার, আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিয়েছে, তাহলে এখানে কি? সরি স্যার, সরি। প্রেমা বেরিয়ে যায়। অফিসের সকল কলিগদের উদ্দেশ্যে আদৃশের নতুন নিয়মের কথা জানিয়ে দেয় প্রেমা। এটা কি হলো? বাস এসেই এরকম তোড়জোড় শুরু করে দিয়েছে। বাড়ি খারাপ তো, তাই ইতালি থেকেছে এতগুলো বছর, সেই রকম একজন। দেখা যাক। প্রেমার কথায় নাকি ভাড়ায়। সবাই আদৃশের ব্যাপারে একটা করে মতো প্রকাশ করছে, তবে কিছু ভালো আর কিছু খারাপ। প্রেমা আদৃশকে ব্ল্যাক কপি এবং সব কাজের ডিটেলস দিয়ে দেয়। আদৃশ পুরোটা দিন ধরে সেটাকে স্টাডি করে। অফিস ছুটি হওয়ার পরেও আদৃশ কিছু কাজ দেখছিল। এমন সময় সেখানে আসে প্রেমা। স্যার, অফিস তো ছুটি হয়ে গেছে, বাড়িতে যাবেন না? অফিস ছুটি হয়েছে, তাহলে আপনি এখানে কি করছেন মিস? ইয়ে মানে স্যার, আপনি আছেন, আমি কি করে চলে যাই? আদৃশ হাতে থাকা ফাইলটা বন্ধ করে সামনে তাকায়। দেখুন মিস, আমার কাজ কখন শেষ হবে, আমি কখন যাব, এটা আমার বিষয়। আপনার কাজ শেষ, আপনি চলে যান। আমার জন্য কাল থেকে অপেক্ষা করবেন না। প্রেমে একটু অবাক হয়। ছেলেটা তাকে এভাবে ইগনোর করছে। প্রেমে এই অফিসের ভেতর সব থেকে সুন্দরী এমপ্লয়ি। সে অতিরিক্ত আধুনিক স্মার্ট একটা মেয়ে। তাকে যে কেউ পছন্দ করে। তবে কথায় আছে না, মানুষ সেটাই বেশি পছন্দ করে যেটা তাকে পাত্তা দেয় না। এখানেও প্রেমার অবস্থা ঠিক সেই রকম। তবে আদৃশের অ্যাটিটিউড প্রেমার মন কেড়েছে। তাই তো অফিস ছুটি হওয়ার আগে চলে যাওয়া মেয়েটা অফিস ছুটি হবার পরে অপেক্ষা করছে আদৃশের জন্য। আদৃশ দেখে প্রেমা এখনো দাঁড়িয়ে আছে। সে তার গাড়ির চাবি নিয়ে উঠে দাঁড়ায়। প্রেমা মনে করে হয়তো এবার আদৃশ তাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলবে, কিন্তু প্রেমাকে ভুল প্রমাণ করে দিয়ে আদৃশ চাবি নিয়ে সোজা বাইরে চলে যায়। প্রেমা আদৃশের পেছন দিকে তাকিয়ে আছে। পেছন থেকেও পারফেক্ট, আর অ্যাটিটিউড দেখো না। আমি তো বারবার ক্রাশ খাচ্ছি মিস্টার খান। খানবাড়িতে সারাদিন শাশুড়ি মায়ের সঙ্গে বসে আদৃশের অফিস যাওয়ার আগে যত কাজ করতে হবে সবটা ট্রেনিং নিয়েছে আদ্রিতা। টাইও বাঁধা শিখে গেছে। মিসেস মাধবী বেগম শেষ কাজটা শিখিয়ে দিলেন। হয়েছে মাগো তোমার শেখা? হ্যাঁ মা, এবার আমি একা সব পারবো। মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমু খায়। আমি তো একটা লক্ষ্মী বাচ্চা এনেছিলাম বাড়িতে। আদ্রিতা হাসে। তার শাশুড়ি আসলেই তাকে ভীষণ ভালোবাসে। এমন সময় মিসেস মাধবী বেগমের ফোনে ফোন আসে। আদ্রিতার আম্মু কল করেছে। আদ্রিতা আম্মু ফোন করছে। ধরো মা, কি বলে শুনি। মাধবী বেগম কল রিসিভ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিয়ান, ভালো আছি, আবার ভালো নেই। কেন, কি হয়েছে? আদ্রিতার বাবাকে সালাম হোসেনের ছেলে গুলি করে মারার চেষ্টা করার অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলাম না। কি করব বুঝতে পারছি না। আদ্রিতা কথাটা শুনে ব্যাকুল হয়ে পড়ে। আম্মু কখন নিয়ে গেছে আব্বুকে? আদ্রিতা, মারে চিন্তা করিস না বাবা। বেআইন আপনার পাশে? আদ্রিতা, হ্যাঁ বেআইন, ও আমার সাথেই ছিল। আদ্রিতার মা চিন্তিত হয়ে পড়ে। আদ্রিতার বাবা হাজার অন্যায় করুক মেয়ের সঙ্গে, কিন্তু মেয়ে বাবা বলতে পাগল। আদ্রিতার চোখে পানি চলে এসেছে। এমন সময় সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আদ্রিশ। আদ্রিতা দৌড়ে যায় আদ্রিশের কাছে। আদ্রিশকে জড়িয়ে ধরে আদ্রিতাকে। আদ্রিতা মাথা উঠিয়ে বলে, আব্বুকে পুলিশে ধরে নিয়ে গেছে, কিছু করুন। আদ্রিশ ব্রু কুচকে তাকায়। তুই কি করে জানলি? আদ্রিতা চোখ নিয়ে পানি গড়িয়ে পড়ে। আম্মু ফোন করেছে। তোর কাছে তো ফোন নেই বউ, তুই কি করে জানলি? আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয়। উফ, মাকে কল করেছিল। আপনি দ্রুত কিছু করুন, এত প্রশ্ন না করে। আদ্রিশ আদ্রিতাকে নিজের কাছে নিয়ে নেয়। তুই আমার থেকে সরে যাচ্ছিস কেন? আমি সরছি না, প্লিজ কিছু করুন। করবো তো জান, তুই বলেছিস আমি কিছু করব না, তা কি হয়? আদ্রিশ আদ্রিতার চোখের পানি মুছিয়ে দেয়। জান, তুই কাঁদবি তখন যখন তুই রাতে আমার সঙ্গে একান্তে মুহূর্ত কাটাচ্ছিস। তোর চোখে আমি শুধু সেই সময় পানি দেখতে চাই। তখন যত ইচ্ছে কাঁদবি, আমার কাছে ভিক্ষা চাইবি ছেড়ে দেওয়ার জন্য। এখন কাঁদবি না। আর যখন কাঁদবি আমি মনে করব তোর আমাকে একান্তই খুব কাছে চাই। আদ্রিতা এখন বাবার চিন্তায় মগ্ন। আদ্রিশের ঠোঁট কাটা কথা শুনিও সে কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছে না, কারণ সে বুঝতেই পারছে না আদ্রিশ কি বলছে। আদ্রিতা চোখের পানি আবার মুছিয়ে দেয়। বলেছি না, না কাঁদবি না। আদ্রিতা ব্যাকুল হয়ে বলে, কিছু করুন প্লিজ,
আদৃশ দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতাকে ছেড়ে মায়ের দিকে তাকায়। মাধবী বেগম ছেলেকে চিনে, ছেলে যদি না চায় তাহলে সে কিছুই করবে না। তাই সে চুপচাপ আদ্রিতাকে রিকোয়েস্ট করতে দিল, কারণ এই পৃথিবীতে আদ্রিতাই সেই নারী যে ওই পুরুষকে শান্ত করতে পারে, আবার আদ্রিতাই সেই নারী যার জন্য ওই পুরুষ সবকিছু জ্বালিয়ে দিতে পারে। আদ্রিতাকে এক পায়ের ওপর বসিয়ে রেখেছে আদ্রিশ, শক্ত করে মেয়েটার কোমর ধরে রেখেছে যাতে সে নড়াছড়াও না করে। অন্য হাতে ফোনে কার নাম্বার বের করে কল দেয় কাউকে। 2 রিং হতেই অপর পাশ থেকে ফোন তুলে নেয়। হ্যালো স্যার, আমার শ্বশুর বাবাকে ছেড়ে দিন আফজাল সাহেব। জি স্যার, অবশ্যই, আমরা আপনার কমান্ডার অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, রাখছি। আদ্রিশ কল কেটে দেয়। জান, বলে দিয়েছি তুই আর কাঁদবি না, তোর চোখে পানি আমার সহ্য করতে পারি না। আম্মুকে কল দিন। আদ্রিশ আবার কল করে নিজের শাশুড়িকে। আদ্রিতার মা অরুণা বেগম ফোন তুলে নেয়। হ্যালো বাবা। আম্মু, আব্বু পৌঁছে যাবে কিছুক্ষণের মাঝে বাড়িতে। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দেওয়ার কিছু নেই আম্মু, কাজটা শুধুমাত্র আপনার জন্য করেছি, তা না হলে আপনি তো সবটা জানেন। আমি জানি বাবা, আমার আদ্রিতার খেয়াল রাখো। জি আম্মু। আদ্রিশ কল কেটে দেয়। আদ্রিতা নিরিবিলি ছিল এত সময়। আদ্রিশ বউয়ের গলা থেকে চুল সরিয়ে সেখানে ঠোঁট রাখে। জান, একটুর জন্য তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। তুই আর কখনো কাঁদবি না। তোর কান্না আমার বুকের যন্ত্রণা দেয়। আমার মনে হয় সব কিছু জ্বালিয়ে দিই। আদ্রিতা কিছু বলে না, তবে আদ্রিশের ছোঁয়া তার ভেতরে কম্পন সৃষ্টি করেছে। কেমন ঠান্ডা হয়ে আসছে হাত পা। আদ্রিশ ঠোঁট ঘষতে ঘষতে হঠাৎ করেই কামড় দিয়ে দেয়। আদ্রিতা আহ করে ওঠে। আদ্রিশ আদ্রিতার দুগাল চেপে ধরে। কথা বললে উত্তর কেন দিস না? সরি। চল যান, বিলি ফুলের মালা নিয়ে এসেছি তোর জন্য। আদ্রিশ কোলে তুলে নেয় আদ্রিতাকে। আদ্রিতা কিছু বলে না, চুপচাপ আদ্রিশের ঘাড়ে মাথা রাখে। রুমে এসে আদ্রিতাকে বিছানায় বসিয়ে দেয় আদ্রিশ। আর কাঁদবি না, আমি ফ্রেশ হয়ে আসছি, একসঙ্গে খাবার খাবো। আদ্রিতা মাথা নাড়ায়, তবে আদ্রিশ দাঁড়িয়ে আছে। আদ্রিতা মাথা উঁচু করে তাকায়। আদ্রিশ আদ্রিতার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। আমি যখন কিছু বলবো তখন কথা বলে উত্তর দিবি। তোর নীরবতা আমার পছন্দ না। তুই শুধু আমার সঙ্গে কথা বলবি, আমি যা বলবো তার সঠিক উত্তর দিবে, বুঝেছিস? ঠিক আছে। আদ্রিশ এবার ব্লেজারটা খুলে আদ্রিতার কাছে দেয়। শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। আদ্রিশ ওয়াশরুমে গেলে আদ্রিতা ওর কোটটা ঠিকঠাক করে রাখে। মনে মনে চিন্তা করে, লোকটা পাগল, কিন্তু আমার ভীষণ ভালোবাসা আসে ওনাকে দেখলে। এরপর আদ্রিতা ভাবে, আচ্ছা, ভালোবাসা কি আসে নাকি থাকে? নিজের কল্পনাতেই নিজেই হাসে আদ্রিতা। ওয়াশরুম থেকে ভেজা হাত বাড়িয়ে আদ্রিতাকে আওয়াজ দিচ্ছে আদ্রিশ। আদ্রিশের আওয়াজ শুনে আদ্রিতা দ্রুত সেই দিকে যায়। বউ, আমাকে ট্রাউজারটা ধরে দিন, আমি আনতে ভুলে গেছি। আদ্রিতা আদ্রিশের ডাক শুনে যায় ট্রাউজার আনতে। ট্রাউজার নিয়ে হাত বাড়িয়ে দেয়, তবে ট্রাউজারের সঙ্গে আদ্রিশ তার বউকেও ওয়াশরুমে টেনে নেয়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সারুন, কি করছেন এসব? তোকে ছাড়তে ধরিনি জান, তোকে যদি ছাড়তে হয় তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আদ্রিতা মুখ ফুলিয়ে বলে, আমি কি ওভাবে ছাড়তে বলেছি? আমি তো বলেছি এখন ছাড়তে। ভারী অসভ্য আপনি। অসভ্যতার কি দেখেছিস জান? এখনো তো অসভ্য হইনি। যেদিন অসভ্য হয়ে যাব সেদিন পারবি তো আমাকে ঠেকাতে? তোর এই ছোট্ট শরীর আমার রুক্ষতা সহ্য করতে পারবে তো? আদ্রিতার গাল লাল হয়ে গেছে। তার উপর আদ্রিশে চুল দিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি, যা আদ্রিতার গায়ে গিয়ে লাগছে। আদ্রিতার সামনে অংশ ভিজে গেছে। ছাড়ুন, এই রাতে গোসল করলে ঠান্ডা লাগবে। আদ্রিশ আদ্রিতাকে আরও জড়িয়ে নেয়। জান, তাহলে এমন কাজ করব যার জন্য মধ্যরাতে গোসল করতে হয়? তাহলে আর এসব কমপ্লেন করতে পারবি না। আদ্রিতার শরীর কাঁপছে। শীতল অনুভূতি এবং পানি ছোঁয়ায় আদ্রিতার ছোট্ট শরীরটা কাঁপছে। আদ্রিশ বাঁকা হাসে। চোখ জোড়া আলাদা একটা ভয়াবহতা তার। আদ্রিতার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়, এমনভাবে চেপে ধরেছে যাতে এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই। তাই উপায় না পেয়ে আদ্রিতাও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদ্রিতার শরীর কম্পন খুব ভালো করেই অনুভব করছে আদ্রিশ। আমার প্রাণ বোমরা, এভাবে যদি সারা জীবন আমার বাহুডোরে আবদ্ধ না থাকতে পারিস তাহলে এই পৃথিবীতেই থাকার প্রয়োজন নেই তোর। আদ্রিতা মাথা ওঠায়। আদ্রিশের চোখে চোখ রাখে। আমি কোথায় যাব? যেতে চাইলেও পারবি না।
এমন করে কথা কেন বলেন সব সময়? আমি এমনই। আদ্রিতা ঠোঁটে উল্টে বলে, খিদে পেয়েছে, আপনার জন্য সব কাজ শিখেছি, এখন পর্যন্ত খাইনি, চলুন খেয়ে নিন। আদ্রিতার খিদে পেয়েছে কথাটা শুনে কি আদৃশ আর স্থির থাকতে পারে? আধ ভেজা বউকে ছেড়ে দেয় আদৃশ। যা জামা পাল্টে নেয়। আদৃশ চলে যায়। আদ্রিতা চলে যায়। আদৃশ নিজেকে ড্রাই করে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। টেবিলে আপাতত শুধু আদ্রিতা আর আদৃশ, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর আদৃশ এখন চায় না তাদের ভেতর কোনো সার্ভেন্ট আসুক। বাধ্য বউয়ের মতো আদ্রিতা সকল খাবার বেড়ে দেয় আদৃশকে। এরপর নিজে বসে চেয়ারে। আদ্রিতাকে চেয়ারে বসতে দেখে আদ্রিতার হাত ধরে দাঁড় করায় আবার। আদ্রিতা অবাক হয়ে বলে, কি হয়েছে? সার্ভেন্টদের কেন সরিয়ে দিয়েছি বলতো? কেন? যাতে করে তুই এখানে বসতে পারিস। কথাটা বলে আদ্রিতাকে নিজের কোলে বসায়। অবশ্য ওদের সামনে কোলে বসাতে কোনো সমস্যা হতো না, কিন্তু তোর লজ্জা লাগে, তাই ওদের পাঠিয়ে দিয়েছি। আদ্রিতা মাথা উঠিয়ে চোখ ফিটফিট করে তাকায়। আদৃশ মৃদু হেসে আদ্রিতার গাল দুটো চেপে ধরে চুমু খায় চোখে। এত কিউট কেন? আদ্রিতা আরও লজ্জা পেয়ে যায়। গাল দুটো খেয়ে ফেলবো জান। আপনি ভাত খাবেন না? হ্যাঁ হ্যাঁ, খাবো। আদৃশ এবার আদ্রিতাকে ঝালানো বাদ দিয়ে খাবার বাড়ে প্লেটে, নিজেও খান আর বউকেও খাইয়ে দেয়। আদ্রিতা পা দুলিয়ে খাচ্ছিল। আদৃশ এসব ছোট ছোট বিষয় খেয়াল করে। আদ্রিতা কি করে না করে সব কিছু খেয়াল করে। আদ্রিতার প্রতিটা ভালো স্বভাব এবং খারাপ স্বভাব সবই সে খেয়াল করে। খাওয়া শেষে দুজন উপরে চলে যায়। আদৃশ এবং আদ্রিতার সকল কাজ পর্যবেক্ষণ করছিল এতক্ষণ দূরে দুটো চোখ। ওরা উপরে চলে গেলে সেও অন্যদিকে চলে যায়। হসপিটাল থেকে ছুটি নিয়ে দিয়ে দিয়েছে জাহিনকে। জাহিনের বাবা ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছে। জাহিনের বাবা উকিল। অনেক কাজ ছেড়ে তিনি এতদিন ছেলেকে নিয়ে হসপিটালে ছিলেন। বাসায় এসেই অনেক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বসে গেছেন। জাহিন তার রুমে এসে ফোন অন করে। হসপিটাল থাকাকালীন সে ফোন ব্যবহার করতে পারেনি। ফোন হাতে নিয়ে কল করে কাউকে। জাহিন, হ্যালো। অপর পাশ থেকে, জি স্যার বলুন। ক্লায়েন্টকে বলো অপেক্ষা করতে। স্যার অপেক্ষা করবে? আপনি বললে সবাই অপেক্ষা করবে। সবাইকে বলো কিছুদিনের জন্য কাজ ছেড়ে দেশ থেকে চলে যেতে। আদৃশ খান এসেছে ইতালি থেকে। আশা করি এর থেকে বড় আতঙ্ক তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। আদৃশ খানের নামটা শুনে অপর পাশের লোকটা তুললে যায়। কি বলছেন স্যার? আদৃশ খান? হ্যাঁ, যা বলছি তাই করো। আর এখন আমার সঙ্গে কেউ কোনো প্রকার যোগাযোগ আপাতত করবে না। জি স্যার। জাহিন কল কেটে দেয়। আয়নার দিকে তাকিয়ে নিজের হাতের ক্ষতস্থানটা দেখে। অদ্ভুত তাই না? এই খেলা কত দূর খেলতে পারে আদৃশ খান, আমিও দেখব। বড় কোনো ষড়যন্ত্র আছে এর পেছনে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিল আদ্রিতা। শোবার আগে চুল না বাঁধলে ভালো লাগে না। এখন ভালো লাগবে ঘুমালে আর চুল সামনে আসবে না। আদ্রিতাকে চুল বাঁধতে এক নজরে তাকিয়ে তাকিয়ে দেখছিল আদৃশ। প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে ভুয়ের। চুল বাঁধা শেষে আদ্রিতা ঠোঁটে একটু লিপ বাম ব্যবহার করে। তারপর বিছানায় উঠে বসে। আপনি শুবেন না? না, শুব না। কেন? কাজ আছে কিছু। তাহলে আমি ঘুমাই? হ্যাঁ। আদ্রিতা শুয়ে পড়ে। ক্লান্ত সে, রাতও হয়েছে। শুয়ে পড়তে ঘুম চলে আসে। আদৃশ তাকিয়ে আছে আদ্রিতার গ্লোসি ঠোঁট দুটোর দিকে। আদৃশ চাইলে এখনই হামলা করতে পারে ওই ঠোঁট জোড়ায়, কিন্তু সে আদ্রিতাকে সময় দিতে চায়, তার সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে চায়। হুট করে আদৃশের স্পর্শ আদ্রিতাকে ভয় পাইয়ে দিতে পারে। আদ্রিতা ভয় পাবে এমন কোনো কাজ আদৃশ করতে চায় না, তাই নিজের মন না চাইতেও আদ্রিতাকে সে সময় দিচ্ছে। ঘুমিয়ে নেয় জান, খুব করে ঘুমিয়ে নেয়। আমার সময় যখন আসবে তখন এই ঘুমটা আমি তোকে ঘুমাতে দেব না, তাই এখন ঘুমিয়ে নে। সামনে কঠিন সময় আসছে। আদৃশ আসলে ল্যাপটপে আদ্রিতার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম দেখছিল। আদ্রিতা এইচএসসিতে ভালো রেজাল্ট করেছে। আদ্রিতাকে সে আরও ভালো করে পড়ালেখা করতে চায়। নিজের কাজ শেষ করে আদৃশ চাদরের নিচে চলে আসে। আদ্রিতাকে জড়িয়ে নেয়। আদ্রিতার ঘ্রাণ মাতাল করে দেয় ওকে। মাঝরাতে হঠাৎ করে চোখ খুলে যায় আদৃশের। পাশে ফিরে দেখে হাতের উপর আদ্রিতা নেই।
পাশে নয় রুমই নেই, কিন্তু ওয়াশরুমের দরজা বন্ধ। আদৃশ উঠে বসে, গরম গরম ভাব, ঘেমে গেছে সে। এসির পাওয়ার বাড়িয়ে দেয়। উপরে টি শার্টটা খুলে ফেলে। সে এক ভয়ানক স্বপ্ন দেখেছে, যা দেখাচ্ছিল আদ্রিতা তার সাথে নেই, এবং একটা কুয়াশা ঘেরা অতীত। ওয়াশরুমের দরজা খুলে আদ্রিতা রুমে প্রবেশ করে। আদৃশকে উঠে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, ঘুমান নেই? আদৃশ মাথা উঠিয়ে তাকায়। আদৃশের খোলা বুক আদ্রিতার গাল লাল করে দিচ্ছে। গাল দুটো গরম হয়ে গেছে তার। এদিকে আদ্রিতা এগিয়ে যায়। আদৃশ শক্ত করে জড়িয়ে ধরে আদ্রিতাকে। কি হয়েছে? কিছু না, আমার ভালো লাগছে না। আমার মাথায় হাত বুলিয়ে দিবি? আদৃশের মাথা নিজের কোলে রাখে, লম্বা চুলগুলো টেনে দেয়। আদৃশ আদ্রিতার কোমর জড়িয়ে ধরে রেখেছে। তার খারাপ লাগছে। চোখ বন্ধ করে একটা মধ্যবয়স্ক মহিলার চেহারা ভেসে ওঠে। মনে মনে আদৃশের একটাই প্রশ্ন, কেন ছেড়ে দিয়েছিল আমাকে? কেন? কি দোষ করেছিলাম আমি? সকাল বেলা তখন ভালো করে ওঠেনি। আদৃশ ঘুম থেকে উঠে গিয়েছে। আদৃশ দেখতে পায় সে আদ্রিতার কোলে শুয়ে আছে। মেয়েটা খাটের বোর্ডে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। একটা হাত তখনও আদৃশের মাথায়। আদৃশের মায়া লাগে। মেয়েটার এত ভালোবাসা কি সে পাওয়ার যোগ্য? আদৃশ উঠে বসে, আদ্রিতাকে শুয়ে দেয়। আদ্রিতার কপালে চোখে ঠোঁটো চুমু খায়। তোর ভালোবাসা শুধু আমার জন্য, আমার জন্য জান। এই ভালোবাসা অন্য কোনো পুরুষ পেতে পারে না। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। আরেকটা চুমু খায় কপালে। মায়াবী সে, ভীষণ মায়াবী। আদৃশ উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখছে আদৃশ। হাতে ঘড়ি ফুটতে ফুটতে আদ্রিতার দিকে তাকায়। একটা দীর্ঘশ্বাস ফেলে স্টিকি নোটে একটা সিরকুট লিখে সেটা আয়নায় লাগিয়ে দেয়। এরপর সে বেরিয়ে যায়। সকাল সকাল অ্যালার্ম বাজতে ঘুম ভাঙা আদ্রিতার। আদৃশের জন্য সব কাজ করবে বলে সে আগে থেকেই অ্যালার্ম দিয়েছিল। কিন্তু ঘুম থেকে উঠে আদৃশকে পাশে না দেখে একটু অবাক হয়। এত সকালে সচরাচর তাকে উঠতে দেখা যায় না। আদৃত ওয়াশরুমের দিকে লক্ষ্য করে, কিন্তু সেটা ফাঁকা। আদ্রিতা বিছানা ছেড়ে নেমে পাশে তাকাতে আয়নায় একটা স্টিকি নোট খুঁজে পায়। সেখানে লেখা, আজকে তোকে ছুটি দিলাম, নিজেরটাই নিজেই বাঁধলাম, কিন্তু এরপর থেকে মোটেই ছুটি পাবি না। রোজ তোর কাজ তোকেই করতে হবে। ঘুমিয়ে থাক, উঠে খাবার খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে। আদ্রিতার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে আবার বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়। নিউরোলজিক্যাল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে আদৃশ, হাতে একটা নাম্বার। সে নাম্বারে কল করে আদৃশ। অপর পাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো, কে? জাহানারা বেগমের রুম নাম্বার কত? অপর পাশের লোকটা বেশ অবাকই হয়। এত বছর পর ওই মৃতপ্রায় মানুষটার খোঁজ কেন আপনি করেছেন, একটু বলা যাবে? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। 202। আদৃশ কল কেটে দেয়। হসপিটালের ভিতরে প্রবেশ করে। এখানে মূলত ব্রেন রুগীদের রাখা হয়। এটা পাগলা গারদের মতো। আবার এখানে রিহ্যাব সেন্টারও আছে। আদৃশ ভেতরে গিয়ে রিসেপশনের মেয়েটির সঙ্গে কথা বলে। মেয়েটি তাকে একটা নার্সের সঙ্গে 202 নম্বর রুমে দিয়ে আসে। সেখানে একজন মধ্যবয়স্ক মহিলা শুয়ে আছে বিছানায়। আশেপাশে বেশ পরিষ্কার। আদৃশ এগিয়ে যায়। একটা টুল টেনে রুগীর বিছানার পাশে বসে। কারোর শব্দ শুনে জাহানারা বেগম চোখ খুলে তাকায়। একটা সুদর্শন ছেলেকে দেখে তিনি অবাক হন। দ্বিস্বরে জিজ্ঞেস করে, কে তুমি বাবা? আদৃশের চোখ লাল হয়ে আসছে, তবে মুখে সেই ঠান্ডা এক্সপ্রেশন, কোনো প্রকার নড়চড় নেই। আপনার শরীর কেমন আছে? জাহানারা বেগম মৃদু হাসলেন। আমার শরীর তাচ্ছিল্য স্বরে, ভালো আছে। বেশি দিন বাঁচার আর ইচ্ছে নেই। ভালো আর খারাপ থেকে কী লাভ? আদৃশ কিছু বলে না বা কিছু শুনিও না। কথাগুলো শুনিয়ে সে বেরিয়ে যায়। জাহানারা বেগম আদৃশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে এক নজরে। তার চোখের কোনা গড়িয়ে দোফোঁটা পানি পড়ে। আদৃশ বেরিয়ে গাড়ি চালিয়ে সোজা অফিসে চলে আসে। অফিসে আসতে প্রেমে এগিয়ে যায়। স্যার, চা বা কফি দেব? আদৃশ হাঁটতে হাঁটতে বলে, ব্ল্যাক কফি। প্রেমা দ্রুত কফি আনতে চলে যায়। আদৃশকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। আদৃশ কেবিনে গিয়ে তার কাজে মন দেয়। কিছুক্ষণ পর প্রেমা কফি নিয়ে রুমে যায় আদৃশের। আদৃশ কফিটা নিয়ে নেয়। স্যার,
আর কিছু লাগবে? দয়া করে ডিস্টার্ব না করে নিজের কাজে মন দিলে খুশি হই। প্রেমার মুখটা চুপসে যায়। সে চলে যায় কেবিন থেকে। আদৃশ কোম্পানির সব কাজগুলো দেখে নেয়। যেভাবে এই কোম্পানি এগোচ্ছে, এতে করে খুব দ্রুত ভরাডুবি খাবে। এটাকে আবার নাম্বার 1 পজিশনে আনতে হলে করতে হবে কঠিন পরিশ্রম। আদৃশ সেই পথেই হাঁটছে। খানবাড়িতে আদ্রিতা রান্না করতে বসেছে। আদৃশের জন্য খাবার নিয়ে যেতে চায়। মেয়েটা মনে মনে ভীষণ খুশি। বরের জন্য খাবার নিয়ে যাবে। মিসেস মাধবী বেগম সাহায্য করছে। অনেকদিন পর সেও কিচেনে এসেছে। মা দেখো না, এটা হয়ে গেছে না? কই দেখি। মাধবী বেগম ভালো করে দেখে। হ্যাঁ, হয়ে গেছে। ও মা, তাহলে এসব প্যাক করে দিতে বলো। মাধবী বেগম মৃদু হাসলেন। হ্যাঁ ঠিক আছে, যাও প্যাক করে দিতে বলছি। ততক্ষণে গোসল করে এসো। ঠিক আছে। আদ্রিতা উপরে চলে যায়। মাধবী বেগম ছেলের বউয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তাদের পরিবারের জন্য দোয়া হয়ে এসেছে। মানতেই হবে, আদৃশের মতো ঘাড় তাড়া ছেলেকে সে বাড়িতে আটকাতে পেরেছে শুধুমাত্র আদ্রিতার মায়া আর আদ্রিতার মোহ। সার্ভেন্ট আদ্রিতার রান্না করা খাবারগুলো সব প্যাক করে দেয়। আদ্রিতা গোসল করে একটা শাড়ি পরেছে। গ্রামে থাকার কারণে শাড়ি পরার ট্রেনিং তার আছে। শাড়ি পরে চুল আঁচড়ে নেয়। তারপর নিচে চলে আসে। সার্ভেন্ট প্যাক করা খাবারগুলো ড্রাইভারকে দিয়ে দিয়েছে। আদ্রিতাকে শাড়ি পরে নামতে দেখে হাসান মাধবী বেগম। তোকে ভারী মিষ্টি দেখাচ্ছে মা। তাই? হ্যাঁ। তাহলে যাই এখন? হ্যাঁ যা। মাধবী বেগম আদ্রিতাকে এগিয়ে দেন। আদ্রিতা গাড়িতে বসে খুশি মনে অফিসের দিকে অগ্রসর হয়। আশরাফ খান হঠাৎ করেই এই দুপুরবেলায় বাসায় চলে এসেছে। মাধবী বেগম অবাক হয়ে দেখে। কি ব্যাপার, তুমি এই অবেলায় এখানে? তুমি জানো আজকে তোমার ছেলে কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছে? ও অফিস গেছে না? না, অফিস যায়নি। তাহলে? আশরাফ খান বসে পড়েন সোফায়। গাড়ির ভেতর থেকে বাহিরের দৃশ্য বেশ উপভোগ করছে আদ্রিতা। মনের মাঝে মৃদু হাওয়া বেয়ে যাচ্ছে। গ্রামের ছুটেছে আদ্রিতা, অনেক ছুটেছে। চঞ্চলতা তার কোনো দিনই কম ছিল না। তবে 16 বছর বয়সে আদ্রিতাকে যেদিন মিজান আলী বিয়ের জন্য জোর করেছিল, সেদিন মনের মাঝে থেকে সব চঞ্চলতা হারিয়ে গিয়েছিল। বাবাকে এত কান্না করে বলেও লাভ হয়েছিল না। বিয়ের পর আদ্রিতা আবিষ্কার করে নতুন এক ব্যক্তিত্বকে, যে ব্যক্তিত্ব একটু বুঝতে শিখেছে, চঞ্চলতা হারিয়েছে। নিজের আদ্যপান্ত চিন্তা করতে করতে খান গ্রুপের সামনে পৌঁছে যায় আদ্রিতা। মেয়েটা সাদামাটা হয়েই এসেছে। শরীরে লাল রঙের একটা জামদানি শাড়ি আর হাতে গলায় হালকা সোনা, যা কিনা মাধবী বেগম দিয়েছিল। নাকটা ফোটানো নেই আদ্রিতার, কারণ নাক ফোটাতে তার ভয় লাগে। সব থেকে বড় কথা, তার ভালো লাগে না নাকের নথ। এই জন্য মাধবী বেগম তাকে জোর করেনি কখনো। তবে হাতে সোনার ভালা যেন কখনো না খুলে সেই নির্দেশ আছে। গাড়ি থেকে নেমে মাথায় ঘুমটা টেনে অফিসের ভেতর প্রবেশ করে আদ্রিতা। আদ্রিতাকে দেখে সবাই অবাক হয়ে গেছে। তাদের অফিসে এই মেয়েটাকে। আদ্রিতা এগিয়ে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আদৃশ খানের রুমটা কোন দিকে? মেয়েটা ভদ্রভাবেই উত্তর দেয়, আপু স্যার কি দিয়ে কী করবেন? আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? আদ্রিতায় মৃদু হাসে। আমার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, আপনি গিয়ে প্লিজ বলুন আদ্রিতা এসেছে, আমি ওনার স্ত্রী। মেয়েটা একটু অবাক হয়, কারণ আদৃশ যে বিবাহিত এটা অনেককে বললে ভুল হবে। প্রায় বাসার মানুষ বাদে কেউই জানে না। এখন কেউ এসে যদি অফিস সিইও এর বউ দাবি করে নিজেকে, তাহলে একটু গাটাগাটি করতেই হবে। মেয়েটা তাই আবার হেসে উত্তর দেয়, আপু আপনি একটু বসুন, আমি স্যারের থেকে জিজ্ঞেস করে আসছি। মেয়েটা ওঠা সোজা প্রেমার রুমের দিকে চলে যায়, কারণ আদৃশের কেবিনে কোনো স্টাফ যেতে গেলে প্রেমার থেকে পারমিশন নিতে হয়। এটা ওই অফিসের নিয়ম। আদৃশের রুমে প্রেমা যেহেতু সেক্রেটারি সহ কিছু লোকেই যখন তখন নক করে প্রবেশ করতে পারে। বাকি স্টাফরা ওই প্রেমার মাধ্যমেই দেখা করে। আদ্রিতা গিয়ে একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে মেয়েটার। আদ্রিতার ভীষণ খুশি লাগছে। আদৃশ অবশ্যই খুশি হবে তাকে দেখে। আদ্রিতাকে এভাবে বসে থাকতে দেখে একজন এগিয়ে আসে, কারণ প্রায় 15 মিনিট হলো আদ্রিতা বসে আছে আর ওই মেয়েটাও ফেরেনি। মিস, আপনি এখানে কি কাজে এসেছেন? আমি খাবার নিয়ে এসেছি। আদ্রিতা সাদাসিধে উত্তর দেয়। লোকটা ব্রু কুঁচকে বলে, কার জন্য মিস? আপনার হাজব্যান্ড এই অফিসে চাকরি করে কি? হ্যাঁ। মিস আপনি কল করুন তাকে। আদ্রিতা
হাসি হারিয়ে যায়। কল করব, আসলে আমার কাছে তো ফোন নেই। লোকটা এবার নিজের জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মেয়েটার কাছে ফোন নেই, আবার হাজব্যান্ডকে সেও এখানে আসেনি, তাহলে কি কোনো রকম সুযোগ নেওয়া যায়? আদ্রিতাকে দেখতে ভীষণ মিষ্টি দেখাচ্ছে, আর আদ্রিতার ইনোসেন্স দেখে লাইফ হয়ে যাচ্ছে। অফিস রুমে বসে বসেই কেন জানি না নিজের আশেপাশে আদ্রিতে আদ্রিতে অনুভূতি হচ্ছিল আদ্রিসের। কেন জানি না তার ষষ্ঠ ইন্দ্রিয় সর্বদাই আদ্রিতার উপস্থিতি টের পাইয়ে দেয়। তবে এখানে আদ্রিতা কীভাবে আসবে মাথাটা বেশ ধরেছে। তবে প্রেমা মেয়েটাকে মোটেই ডাকতে ইচ্ছে হচ্ছে না, তাই নিজে কফি নিজেই নেওয়ার চিন্তা করলো আদ্রিস। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কেবিন থেকে বাইরে এমপ্লয়ি এড়িয়েতে চলে আসে। তবে সেখানে এসে যে দৃশ্য সে দেখে, যা দেখার জন্য আদ্রিস মোটেই প্রস্তুত ছিল না। সেই ছেলেটা আদ্রিতার পাশে বসে আছে। আদ্রিতা যদিও সরে যেতে গেলে ছেলেটা যখনই আদ্রিতার হাত ধরবে, এমন সময় ঝড়ের বেগে আদ্রিস এসে ছেলেটার হাত ধরে বসে। আদ্রিতা আদ্রিসকে দেখে উঠে দাঁড়ায়। আদ্রিস রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, কি করতে চাইছিলি তুই? বস, আমি মেয়েটাকে সাহায্য করছিলাম। সাহায্য কেউ হাত ধরে করে? আদ্রিসের হুঙ্কার শুনে আদ্রিতাও কেঁপে উঠেছে। আদ্রিতা বুঝতে পারেনি বিষয়টা। আদ্রিতার পারমিশন না নিয়েই ছেলেটা আদ্রিতার পাশে চেয়ার টেনে বসে। আদ্রিতা উঠে যেতে গেলে ছেলেটা যখন আদ্রিতার হাত ধরবে তখনই আদ্রিস চলে আসে। এতক্ষণে সেখানে প্রেমা আর ওই মেয়েটাও চলে এসেছে। আদ্রিস আদ্রিতাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এখানে কেন এসেছিস? আমি তো খাবার নিয়ে এসেছিলাম। আদ্রিস ছেলেটার দিকে তাকিয়ে বলেন, তোকে তো পরে দেখে নিচ্ছি। কথাটা বলে আদ্রিস আদ্রিতাকে সোজা কেবিনে নিয়ে আসে। আদ্রিসের কেবিন সাউন্ড প্রুফ সাথে সিকিউর। উপস্থিত সকল এমপ্লয়ি অবাক। আদ্রিসকে এভাবে রাখতে কেউ দেখেনি। প্রেমে এগিয়ে আসে। মেয়েটাকে, জাফর ভাই, জানি না প্রেমা আপু, আমি তো সাহায্য করতে চাইছিলাম। স্যার কেন রেগে গেল? আরে মেয়েটা কে? আমার মনে হয় মেয়েটা হলো স্যারের বউ। প্রেমা রেগে যায়। বউ বললেই হলো? হতে পারে মেয়েটা বউ, না হলে স্যার এত রেগে যায়? প্রেমা মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। থামো, যে যার কাজে যাও। আদ্রিসের কেবিনে আদ্রিতাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কথা বলছে আদ্রিস। এসেছিস কেন এখানে? তাও শাড়ি পরে? তোর এসব রূপ শুধু আমার জন্য, তুই অন্য কাউকে কেন দেখাবি? আমি কাউকে কি দেখালাম? আমার লাগছে, বিশ্বাস করুন, খাবার নিয়ে এসেছি। উফ, আমার মাথা যন্ত্রণায় পেটে যাচ্ছে। তুই আমার কলিজা, তোর শরীরে কেউ হাত দিলে সেই হাত আমি কেটে ফেলব। আদ্রিতা কাঁদছে। আদ্রিস আদ্রিতার মুখটা চেপে ধরে, কাঁদবি না, মোটেই কাঁদবি না। তুই বুঝিস না কেন? কেউ তোর দিকে নজর দিলে আমার সহ্য হয় না। আদ্রিতা কিছু বলে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আদ্রিস পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নেয়। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছিল। ওই লোকের নজর ভালো ছিল না, ও তোকে শোয়ার চেষ্টা করছিল। আদ্রিস জড়িয়ে নেয় আদ্রিতাকে। আমার প্রাণ বোমারা, আমার সহ্য হচ্ছে না, মোটেই সহ্য হচ্ছে না। তুই এরপর থেকে শুধুমাত্র আমার সামনে শাড়ি পরবি, বুঝেছিস? বুঝেছি, ফুপিয়ে আদ্রিস আদ্রিতা চোখের পানি মুছিয়ে দেয়। কাঁদিস না, কাঁদবি না আর। যা, হাত মুখ ধুয়ে আয়। আদ্রিতা ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসে। আদ্রিতা দেখে আদ্রিস নিজের চেয়ারে বসে বসে সিগারেট টানছে। আদ্রিতার সহ্য হয় না দোয়া। আদ্রিতাকে দেখে আদ্রিস সিগারেটটা ডাস্ট কোটায় ফেলে দেয়। এদিকে আদ্রিতা গুটি গুটি পায়ে এগিয়ে যায় আদ্রিসের দিকে। এখানে বস, নিজের কোলের উপর ইশারা করে। আদ্রিসের কথা মতো কোলে গিয়ে বসে। আদ্রিস চোখ বন্ধ করে আদ্রিতার ঘাড়ে মাথা রাখে। নিঃশ্বাসের সাথে সুগন্ধি উপভোগ করে। কি নিয়ে এসেছি সেখানে? খাবার। তুই কীভাবে জানলি আমি খাইনি? আপনি সকাল সকাল বেরিয়েছেন, তাই ভাবলাম। আদ্রিস আদ্রিতার কোমর শক্ত করে ঝুড়িয়ে ধরে রেখেছে। আমার কলিজা ঠান্ডা হচ্ছে না, আমার প্রচুর রাগ হচ্ছে। আদ্রিতা মুখ ফুলিয়ে নেয়। আপনি সব সময় রাগ করেন, তুই রাগ করার মতো কাজ করিস। আদ্রিতা একটা দীর্ঘশ্বাস পেলে। এরপর যেটা করে তার জন্য আদ্রিস মোটেই প্রস্তুত ছিল না। আদ্রিসের গালে টুপ করে চুমু খায়। আদ্রিস চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদ্রিতা মাথা নামিয়ে রেখেছে।
আদ্রিস আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। কি করলি এটা? বুঝতেই পারলাম না, কিছু করিনি। আদ্রিস আরও কিছু বলবে তার আগে দরজায় টোকা পড়ে। আদ্রিস বিরক্ত। কে? স্যার, আমি প্রেমা, আসুন। আদ্রিতা উঠতে গেলে আদ্রিস শক্ত করে চেপে ধরে। তোকে উঠতে বলেছি, কিন্তু ওরা দেখলে কি মনে করবে? তুই আমার বউ, কে কি মনে করলো আমার তাতে কিছু যায় আসে না। প্রেমা ভিতরে এসে আদ্রিতাকে আদ্রিসের কোলে দেখে চোখ বড় বড় করে নেয়। স্যার, এই যে ফাইলটা এখানে রেখে যান, আর আগামী 2 ঘন্টার জন্য প্লিজ বিরক্ত করবেন না। জি স্যার। প্রেমা বেরিয়ে যায় একরাশ রাগ নিয়ে। প্রেমা চলে যেতে আদ্রিস আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, চল, কি এনেছিস নিজের হাতে খাইয়ে দিবি। আদ্রিস খাবারগুলো প্লেটে নিয়ে আসতে দেয়। কিছুক্ষণের মাঝে খাবারগুলো সব পরিবেশন করে দেয়। খানবাড়িতে আদ্রিস গিয়েছিল নিউরোলজিক্যাল হসপিটালে, যেখানে জাহানারা বেগম থাকে। হ্যাঁ, তুমি মিথ্যে বলছো। আদ্রিস কেন সেখানে যাবে? এত বছর পর কেন যাবে? জানি না কেন যাবে, কিন্তু আদ্রিস গিয়েছিল। কিছু কি কথা হয়েছে ওদের মাঝে জানো? না, জানি না, শুধু জানি কেউ একজন জাহানারা বেগমের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এত বছর পর কে হতে পারে? আর আদ্রিস আজ সকাল সকাল বেরিয়ে গেছে। আদ্রিস আমার ছেলে। পৃথিবীর কেউ এই সত্যি অস্বীকার করতে পারবে না। তুমি শান্ত হও মাধবী, আমি সব করেছি আশরাফ। আদ্রিসকে আদ্রিতার সঙ্গে বিয়ে দিয়েছেন, যাতে করে ও সব কিছুর ভেতর ব্যস্ত হয়ে পড়ে। আদ্রিসের সঙ্গে আদ্রিতার স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও তৈরি হয়নি। আদ্রিতাকে বাচ্চা নিতে বলো, আদ্রিসকে আরও ব্যস্ত করে ফেলো। মাধবী বেগমের চোখে পানি। আশরাফ খান স্ত্রীকে জড়িয়ে ধরেন। কেঁদো না, আদ্রিস তোমার ছেলে তোমারই আছে, তোমারই থাকবে। তো ভিউয়ার্স, গল্পটার অনেক রহস্য বাকি আছে। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।